তাকে একটা রুমের ভেতর বন্দী করে দেওয়া হয়েছিল, কিন্তু সেখানেই সে জীবন দিয়ে দিয়েছিল। আর ওই দিনের পর থেকে মুন্নিকেও আর কখনো পাওয়া যায়নি। আর মুন্নি বেশিরভাগ টাইম মিস মিরার সাথেই কাটাতো। তো এই জন্য ওই সময় এরকমও কথা উঠেছিল যে হয়তো মিস মিরা আগে মুন্নিকে মেরেছে, তারপর হয়তো সে মারা গিয়েছে। আর এই কথার পরে হানিফ করে কি তার গাড়িতে কিছু আনতে যায়, কিন্তু সে তার গাড়ির সামনের ভাঙা অংশে মানে অ্যাক্সিডেন্টে যেখানে হরিণটা লেগেছিল ওখানে কাপড়ের টুকরা আটকে থাকতে দেখে। তো এটা দেখে তো হানিফের মাথায় একটা চক্কর দেয় যে আমি তাহলে কি অ্যাক্সিডেন্ট করলাম। তো অ্যাক্সিডেন্টের জায়গাটা চেক করার জন্য হানিফ করে কি জেফারিকে সাথে নিয়ে সেই জায়গাটাতে যায় যেখানে হরিণের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো ওখানে যাওয়ার পরে হানিফ সে হরিণটাকে দেখতে পায়, কিন্তু এরপরে যখন রাস্তার অপোজিট সাইডে যায় তখন একটা ছোট মেয়ে বাচ্চার লাশ দেখতে পায়। তো এটা দেখে হানিফ তো পুরো শকড হয়ে যায়, বুঝতে পারে কিছুক্ষণ আগে সে হরিণ নয় বরং এই বাচ্চাটাকে গাড়িতে উড়িয়ে দিয়েছে। হয়তো ব্যাপারটা এরকম, কিন্তু জেফারি বলে হয়তো এই বাচ্চাটা হরিণের পিছু করছিল, এ কারণে বাচ্চা এবং হরিণ দুটোই হয়তো তোর সামনে চলে এসেছিল, এতে তোর কোনো দোষ নেই। কিন্তু তারপর হানিফ এটা নিয়ে দুঃখী হতে থাকে। কিন্তু তখনই সে একটু দূরে একটা বাস দেখতে পায়, যে বাসটা রোড থেকে বাইরে চলে গিয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে। তো এরপর হানিফ আর জেফারি করে কি সেই বাসে যায়, আর এরপর তারা ড্রাইভারের সাথে অনেকগুলো বাচ্চাকে বাসে থাকতে দেখে। সবার একই রকমই ড্রেস ছিল, কিন্তু এদের মধ্যে কেউ জীবিত ছিল না। আর এরপর যখন প্রত্যেকটা বাচ্চাকে চেক করে তখন ওরা বুঝতে পারে যে বাচ্চারা কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়নি, তাদের সবাইকে জঘন্যভাবে মেরে ফেলা হয়েছে, বাজেভাবে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এরা সবাই ওদের এতিমখানারই বাচ্চা কাচ্চা, যারা আজকে পিকনিকের জন্য বেরিয়েছিল। আর এই কথা একটু আগে ওরা মানানের কাছ থেকে শুনেছিল। তো হানিফ তখন সিদ্ধান্ত নেয় পুলিশকে এই তথ্য এখনই দিতে হবে, কিন্তু তখনই দেখা যায় ওদের দুজনের একজনের ফোনেও সিগন্যাল নেই। তবে তারপর ওরা সিদ্ধান্ত নেয় যে কোনো ভাবে পুলিশকে জানাতে হবে। ওরা করবে কি, ফার্স্টে এতিমখানাতে যাবে, আর এতিমখানাতে গিয়ে ল্যান্ডলাইন দিয়ে পুলিশকে কল করবে। তো এরপর ওরা করে কি ওই বাচ্চার বডিটা নিয়ে অরফানেজে পৌঁছায়। আর সেখানে যেতে ওদের সামনে ওরা অ্যান্টনকে দাঁড়িয়ে থাকতে দেখে। অ্যান্টন মানে আরেকটা বন্ধু। তো হানিফ তখন অ্যান্টনকে সকল ঘটনা খুলে বলে, আর এরপর অ্যান্টন করে কি ওই বাচ্চাটার বডি দেখে। আর তারপর হানিফ যখন পুলিশ স্টেশনে এই কথাগুলো জানাবে মানে ল্যান্ডলাইনে, তখন অ্যান্টন বলে এটা তো সম্ভব নয়, একটু আগে আমি কল করতে গিয়েছিলাম কিন্তু দেখতে পেলাম এখানকার ল্যান্ডলাইন নষ্ট, আর এখানকার কারো ফোনেই সিগন্যাল নেই। তবে প্রবলেম নেই, আমি এখানকার পুলিশ স্টেশন চিনি, আমি নিজে গিয়ে পুলিশ স্টেশনে এই খবরটা জানাচ্ছি। কিন্তু সবচেয়ে ভালো হবে এই খবরটা এখানের কাউকে বলিস না, তাহলে ওরা সবাই ভয় পেয়ে যাবে। তো হানিফ আর জেফারিও একই সিদ্ধান্ত নেয় যে এই কথাটা এখানকার কাউকে বলবে না, তা না হলে সবাই ভয় পেয়ে যাবে। তো এরপর আমরা অ্যান্টনকে দেখতে পাই যে ভয়ঙ্কর রাস্তায় একাই যাচ্ছে পুলিশ স্টেশনে খবর দিতে, কিন্তু এরপরও মাতব্বরি করে কি সেই জায়গাটাতে থামে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আসলে থানায় বলার আগে নিজে যাচাই করতে যাচ্ছিল যে তথ্যটা সত্য কিনা। তো যাই হোক ও সেখানে যায় এবং দেখতে পায় হ্যাঁ অ্যাকচুয়ালি ওখানে একটা বাস রয়েছে, কিন্তু হারামজাদা মাতব্বরি করে কি একা একা সে বাসের ভেতরে ঢোকে যেখানে এতগুলো ডেড বডি রয়েছে। তো ও বাসে ঢোকার পরেই হয় কি বাসের দরজাটা সাথে সাথে বন্ধ হয়ে যায় এবং সমস্ত বাচ্চার বডি নিজেদের জায়গা থেকে দাঁড়িয়ে যায়। আর এটা খুবই ভয়ঙ্কর একটা দৃশ্য ছিল। তবে তারপরে ভাই অ্যান্টনের কলিজা যে ভাই এত শক্ত, একটুও ভয় পায়নি, উল্টো বাসের বাইরেও একটা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে মহিলাটাও আবার অ্যান্টনকে দেখছিল। কিন্তু তখনই হঠাৎ করে ওই বাসে অনেকগুলো পোকামাকড় চলে আসে যেগুলো অ্যান্টনের শরীরের ভেতর ঢোকে। দৃশ্যগুলো খুবই ভয়ানক এবং অ্যান্টনের শরীরের ভেতর ঢোকে ওর ভেতরে যে কিডনি, পাকস্থলী বা নাড়িভুঁড়ি রয়েছে সেগুলো খেতে থাকে। আর এই কারণে